হ্যালো এভরিওয়ান, আমি রয়েছি রণদীপ তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো তোমাদের প্রিয় চ্যানেল থ্রিলারল্যান্ড। আজকে শুক্রবার ঠিক রাত 8টা, অর্থাৎ আমরা চলে এসেছি একটা নতুন গল্প নিয়ে তোমাদের জন্য। আজকে তোমরা খুব স্পেশাল একটা সিরিজের প্রথম গল্প শুনবে, যে সিরিজ এবার থেকে আসবে থ্রিলারল্যান্ডে। আশা করি সেই সিরিজের কথা তোমরা অনেকেই জানো। সেটা হলো বিষ বৈদ্য সিরিজ। দেবজ্যোতি ভট্টাচার্যের কলমে বিষ বৈদ্য আমরা ছোটবেলায় অনেক পড়েছি বিভিন্ন পত্রপত্রিকায়। সেটা আনন্দমেলা হতে পারে বা অন্যান্য পত্রপত্রিকা। আমার ভীষণ ফেভারিট একটা সিরিজ, দৌড়দাবুড়ু বাক্স তো আমি ভুলতেই পারিনি। সেই সিরিজের প্রথম গল্প আবলুস আমরা আজকে শোনাবো তোমাদের। তাহলে আর দেরি করছি না, শুনে নাও দেবজ্যোতি ভট্টাচার্যর কলমে বিষ বৈদ্য সিরিজের গল্প আবলুস। ক্লাব ঘরে আড্ডা জমেছিল অ্যাবলোসরের নিয়ে। তারা নাকি টিরানোসরাসের মাস্তুতো ভাই ছিল। চাকিন গুজরাতের মরুপ্রায় নোনতা রান এলাকা। 20 টন ওজনের পাহাড় প্রমাণ শরীর নিয়ে মেল ট্রেনের মতো বেগে ধাওয়া করে শিকার করত। গুজরাতের মাটি খুঁড়ে তার কঙ্কাল বেরিয়েছে। তাই থেকে অনেক হিসেব নিকেশ করে তার একটা ছবিও খাড়া করেছে কাগজওয়ালারা। নিতুর হাতে ধরা কাগজটার দিকে উঁকি মেরে ছবিটা দেখতে দেখতে সমিত বলল, আরে বাস, দাঁত তো নয়, যেন 100 পিস তলোয়ার। একবার যদি কামড়ে ধরে। ধুস, তুই যা প্যাংলা, তোকে কামড়াতে হবে না। জোরসে একটা ফুঁ দিলে অথবা শিং বাগিয়ে আলতো করে ঢুঁসিয়ে দিলেই। পরিচিত কাঠচেরা গলাটা শুনে মুখ ফিরিয়ে দেখি নিতুর কাকা এসে ঢুকেছেন। বললাম, কিন্তু কাকা, অ্যাবলোসরিডের তো শিং ছিল না। কাকা কিছুক্ষণ আমার দিকে ভুরু কুঁচকে তাকিয়ে রইলেন, তারপর খুব করে হেসে বললেন, কি করে জানলি? হ্যাঁ, ফটো তুলেছিস বুঝি, নাকি ওই কাগজওয়ালাদের বানানো ছবি দেখে বলছিস? তাহলে বলছেন যে কাগজের ছবিটা ভুল এঁকেছে, তাই তো? কাকা ততক্ষণে তক্তপোষে চেপে বসে একটা লাল সুতোর বিড়ি ধরিয়েছেন। হ্যাঁ, মন্দ আঁকেনি ছোকরা। ছোটখাটো ভুল আছে অনেক, তবে বড় ভুল একটাই করেছে, মাথার শিং দুটো দেয়নি। বেচারা তো আর তোমার মতো সচক্ষে অ্যাবলোসরিড দেখেনি, ভুল একটু করতেই পারে। রসিকতা হচ্ছে? যদি বলি সত্যিই দেখেছি, আর শুধু দেখেছি নয়, ওর পিঠে বসে শিং দুটো বাগিয়ে ধরে পার্মাফ্রস্টে ঢাকা ক্রিভাসের আঁকিঝুঁকিতে ভরা তিব্বত মালভূমির চড়াই উতরাই পেরিয়েছি মেল ট্রেনের চেয়ে 10 গুণ বেগে। তাহলে কি বলবি? কিন্তু কাকা, অ্যাবলোসরিড তো লেট ক্রিটেশিয়াস যুগের বাসিন্দা। অত কোটি বছর আগে পৃথিবীতে মানুষ তো দূরস্থ। তোর মতো একটা নিপাট গাধাও ছিল না। হক কথা, স্তন্যপায়ীরাই জন্মায় নিজে তখন। কিন্তু অ্যাবলোসরিড দেখতে হলে লেট ক্রিটাসিয়াস যুগেই যেতে হবে। এমন মাথার দিব্যি তোকে কে দিল? তার মানে অ্যাবলোসরিড এখনো আছে? ও, এই মূর্খগুলোকে নিয়ে কি যে করি। ও জন্তু এখন অবধি বেঁচে থাকবে কোত্থেকে? ও, এইবার বুঝেছি। কাকা বোধ হয় ওই জুরাসিক পার্ক সিনেমাটা। হলো না, জুরাসিক পার্ক উত্তর গোলার্ধের গল্প, আর অ্যাবলোসরিডের বাসা ছিল দক্ষিণ গোলার্ধে। কাজেই তাহলে গল্পের গন্ধ পেয়ে সবাই দেখি গুটি গুটি এদিকেই ভিড়েছে। পিড়িতে একটা লম্বা সুখটান দিয়ে তার লেজটা জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে কাকা বললেন, হ্যাঁ, গল্পটা খানিক লম্বা। তোদের ত্রিলোক আথুরির কথা মনে আছে তো? আমার গুরু আইবুকের সেই বিষ বৈদ্য তো? হ্যাঁ, আমার বিষ বিজ্ঞানের গুরু। 3 বছর ধরে উত্তরবঙ্গের জঙ্গলে থেকে
কাজ শিখেছিলাম ওর কাছে, সেই বিদ্যে ভাঙেই তো করে খাই। কাকা হাত দুটো জড়ো করে একবার কপালে ঠেকিয়ে নিলেন, তারপর বললেন, আথুরি মশাইয়ের কাছে আমি একবার কথায় কথায় একটা সর্বরোগহর লতার কথা শুনেছিলাম। নাম বলেছিলেন অমর লতা। বিষ খাওয়া, সাপে কাটা, এমনকি পচে ওঠা ঘাও ভালো হয়ে যায় সে লতার চোলাই করা রসের একটি ফোঁটা জিভে ঠেকালে। শুনে বিশ্বাস হয়নি। খনিজ, ভেষজ আর প্রাণীজ এই 3 জাতের বিষের চরিত্র আলাদা। এক এক জাতের বিষের মধ্যেও আবার হরেক শ্রেণীভেদ, হরেক রকম প্রতিক্রিয়া। তাহলে একই ওষুধে এত রকম জাতের বিষের হুজ্জতি সামলাবে কি করে? ভেবেছিলাম পাগলাটে বুড়ো কোথায় কি দেখে, কি বুঝতে, কি বুঝেছে, আর তাই এসে শোনাচ্ছে আমাকে। তবে মনের ভেতর খচখচানি একটা ছিলই। হাজার হোক, আথুরি মশাইয়ের কথা যদি সত্যি সে লতা কোথাও থেকে থাকে, তবে খুঁজে আনতে পারলে 6 মাসের মধ্যে হেসে খেলে লাখপতি হওয়া আটখায় খেয়ে। অনেককাল আগের কথা বলছি। দেশ স্বাধীন হতে তখন 20 বছর দেরি। তখনও লাখপতি বলতে বেশ একটা রাজা গজাই বোঝাতো। আথুরি মশাইয়ের কাছে বিদ্যালাভের পাঠ চুকিয়ে কলকাতায় ফেরবার পর অবশ্য ওসব কথা চাপাচুপি পড়ে গেছিল। অনাদি কবিরাজের চাকরিটা চলে গিয়েছিল, সে তো বুঝতেই পারছিস। 3 বছরের ফ্রেঞ্চ লিভ নেবার পরে খেয়ে কাকে চাকরিতে রাখে, তাই আবার বুড়ো খবর পেয়েছিল তার মহাশত্রু আথুরি মশাইয়ের কাছে নাড়া বেঁধেছি আমি। তবে ও চাকরি আর কে করে? 30 টাকা ভাড়ায় 2 কামরার একটা বাসা ভাড়া নিলাম বইপাড়ায়, ইউনিভার্সিটির উল্টো ফুটে। একটা ঘরে ওষুধ বানাই, অন্যটাতে কবিরাজির চেম্বার চালাই, সকাল বিকেল 4 ঘন্টা করে। আথুরি মশাইয়ের চেলা, অতএব পসার বানাতে সময় বেশি লাগেনি। তোফা কাটছিল, ব্যবসাও বাড়ছিল তত্তর করে। কিন্তু বাদ সাধল ওই বইপাড়া। সেদিন সেকেন্ড হাফে দোকান খুলতে গিয়ে দেখি বইয়ের বস্তা নিয়ে তপন এসে দাঁড়িয়ে আছে, চেনা ছেলে। বাড়ি বাড়ি ঘুরে ওজন দরে পুরনো বই কিনে এনে ফুটপাতে ফেলে বেচে। কবিরাজি বিষয়ে কোনো বইটই পেলে আমার কাছে একবার ঢু মেরে যেত। তা দরজা খুলতে ভেতরে এসে বলল, জোড়া বাগানে একটা বুড়ো মরেছে, তার বইপত্র নাতিরা বেচে দিল, বেশ দাও মেরেছি। একটু জল দান কবরেজ মশাই। হ্যাঁ হ্যাঁ। জল টল খেয়ে সুস্থির হয়ে বসে সে একটা শালু বাঁধা পোটলা বের করে বলল, একেবারে খাস্তা মাল। তবে কবরেজি পুঁথি দেখে ভাবলাম একবার আপনাকে দেখিয়ে আসি। দেখেন দেখেন, কাজের কিনা দেখেন না। শালু খুলে দেখি 2 হাতে লেখা পুঁথি। প্রথমটা তুলট কাগজের লেখা আরোগ্য সূত্রম, রদ্দি বই। সর্দি কাশি পেট খারাপের চিকিৎসার লিস্টই দেওয়া আছে। মোক্ষদা লাইব্রেরি থেকে বার হওয়া ও বইয়ের প্রিন্ট এডিশন এখনও খুঁজলে বাজারে পাওয়া যেত। অতএব ও বই কোনো কাজের নয়। কিন্তু 2 নম্বর বইটা খুলে দেখেই চমকে উঠলাম। তালপাতার পুঁথি, কাঠের মলাটের গায়ে চাল পোড়া কালিতে তখনও চকচকে হরফে লেখা রয়েছে অমরৌষধি তন্ত্রম। ঔষধি মানে তো বর্ষজীবী লতা, অমর ঔষধি মানে তবে কি সেই অমর লতার কথা বলছে? তপন ঝানু ব্যবসাদার আমার মুখ চোখ দেখে কিছু আন্দাজ করেছিল ঠিকই। দাম হাঁকলো একেবারে 20 টাকা। এক কথায় রাজি হয়ে গেলাম। 2-1 টাকা বাঁচাবার জন্যে লাখ টাকার রত্ন কে আর ছাড়তে চায়? চেম্বার শেষ করে বাড়ি ফিরতে ফিরতে রাত 9টা। খাওয়া দাওয়া সেরে শোবার ঘরে একটা টেবিল বাতি জ্বালিয়ে পুঁথিটা খুলে বসলাম। আর বন্ধ করলাম যখন ততক্ষণে সকাল হয়ে গেছে। বৌদি চা করে নিয়ে এসে ডাকছিল।
তাইতে হুঁশ হয়ে দেখি 8:30 বাজে প্রায়। বৌদি গজগজ করছিল। ও ফুটে চানে যাও না, আমার ডাল সেদ্ধ আলু সেদ্ধ সব তৈরি হয়ে গেছে, এবার নাও তো নাও, দু ভাই খেয়ে দিয়ে বেরো, তারপর বাকি বাড়ির রান্না চাপবে। আজ আর বেরোবো না বৌদি। ও মা, কেন, শরীর খারাপ নাকি? না, মানে এই বইটা নিয়ে একটু ব্যস্ত আছি। উফ, তোমার না ঠাকুরপো কিচ্ছু হবে না, কোনো ব্যাপারটাই যেন মন দিয়ে করতে পারো না। একদিন চেম্বারে যাবে তো 2 দিন যাবে না, এমনি করে ব্যবসা হয়? হ্যাঁ, এই বলে গজগজ করতে করতে বৌদি ফিরে গেল। বৌদির কথাগুলো একান দিয়ে ঢুকে ওকান দিয়ে বেরিয়ে গেল। চেম্বার তখন আমার মাথায় উঠেছে, মন জুড়ে রয়েছে ওই বিচিত্র বইটা। মোট 152টা শ্লোক। তার প্রথম 30টা শ্লোকে অমরলতার নানা গুণাগুণের কথা, তারপর 50টা শ্লোকে লতার রস চুলাইয়ের নানান কায়দার নিখুঁত বিবরণ দেওয়া রয়েছে। এক এক ধরনের রোগের বা বিষক্রিয়ার ওষুধ পাবার জন্যে এক এক রকম চোলাইয়ের পদ্ধতি। এমন নিখুঁত সব হিসেব নিকেশ আর যন্ত্রপাতির মাপযোগ দেওয়া আছে যে বোঝা যায় যে এ কাজ একসময় হাতে কলমে করা হতো। বাস্তবের ভিত না থাকলে গোটা একটা টেকনোলজিকে অত নিখুঁতভাবে শুধু কল্পনায় গড়ে তোলা যায় না। সব মিলিয়ে বোঝা গেল এই লতার নির্যাস দেহের কোষের বৃদ্ধির হার অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিতে পারে। এক এক ধরনের রাসায়নিক দিয়ে চোলাই করে রসের প্রভাব এক এক ধরনের কোষের উপর সীমাবদ্ধ রাখা যায়। আথুরি মশাই ভুল জেনেছিলেন। শুধু বিষের আক্রমণে ক্ষতিগ্রস্ত দেহাংশকে নতুন করে গড়ে তোলা তো তুচ্ছ কাজ। ঠিকভাবে ব্যবহার করতে পারলে এ ওষুধই বার্ধক্যের ক্ষয় পূরণ করে অমরত্ব দিতে পারে মানুষকে। ওদিকে কয়েকটা শ্লোক অন্তর অন্তর একটা সাবধান বাণীও দেওয়া আছে। অবশ্য দৈব ওষুধই, সাবধানে চোলাই করে ব্যবহার করতে হবে। কোনো অবস্থাতেই এর কাঁচা রস খেও না, শরীরে সইবে না। খাঁটি কথা। অনিয়ন্ত্রিতভাবে ব্যবহার করলে এই রস শরীরে সব ধরনের কোষের মধ্যে একই সঙ্গে অনিয়ন্ত্রিত বৃদ্ধি ডেকে আনবে। ফল সর্বব্যাপী সর্বনাশা ক্যান্সার। পুঁথিকারের জেনেটিক্স শাস্ত্রের জ্ঞান ছিল না, কারণ এ পুঁথি লেখার সময় সে শাস্ত্রটার জন্মই হয়নি। কিন্তু 20 শতকের প্রথম দিকে বসে আমি ঠিকই বুঝতে পারছিলাম দেহকোষের গহনে ঘুমিয়ে থাকা যে বৃদ্ধি নিয়ন্ত্রক জিন, তার ঘুম ভাঙিয়ে দেবার মন্ত্র জানে এ ঔষধি। বাধা এলো পুঁথির দ্বিতীয় অধ্যায়ে এসে। প্রথম অধ্যায়ের 80টা শ্লোকে লতার গুণপনা আর ওষুধ বানাবার কায়দা কানুন পড়বার পর আশা করেছিলাম এবারে লেখক মশাই লতা কোথায় পাব তার সুলুক সন্ধান দেবেন। তা 2 নম্বর অধ্যায়ে এসে দেখি সে গুড়ে বালি। সেখানে লতার সুলুক দেবার বদলে তিনি দিব্য এক আষাঢ়ে গল্প ফেঁদে বসেছেন। গল্পটা মোটামুটি এই রকম। কৃষ্ণ শিশুপালকে মেরে ফেলার পর শাল্যরাজা ভীষণ রেগে গিয়ে এক কামাচারী সৌভ মানে উড়ুক্কু দুর্গে চেপে দ্বারকায় এসে আকাশ থেকে পাথর বোম্বিং করেছিল কৃষ্ণ আর তার সৈন্যদের ওপর। তারপর পাথর চাপা পড়া বৃষ্ণি আর অন্ধক সৈন্যদের বাঁচিয়ে তোলার জন্য মহাদেব নাকি এসে নিজ হাতে ওই অমরলতা পুঁতে দিয়ে গিয়েছিলেন দ্বারকার আশেপাশে। সে লতার এমন তেজ যে অন্ধকারেও সবজেটে আলো বের হতো তার থেকে। হাতে ঠেকলে গরম লাগতো। ওরই জোরে নাকি যদুবংশের এত নাম যশ হয়েছিল। তারপর প্রভাসে যখন সাধুরা যদুবংশ ধ্বংস হওয়ার অভিশাপ দিল, তখন তাদের কথার মান রাখতে মহাদেব আবার সেই দৈবী লতা নিয়ে ফিরে গেলেন। পুঁথির এই জায়গাটা সবচেয়ে ইন্টারেস্টিং। এখানে গোটা 10 শ্লোকের একটা চলনসই ট্রান্সলেশন করেছিলাম, সেটা মন দিয়ে শোনো।
অতঃপর পূর্বমুখে হিম শীতল তুষারমরু অতিক্রম করিয়া কিম পুরুষখণ্ডে প্রবিষ্ট হইলেন ও তুষারাবৃত পর্বতরাজিকে পদতলে রাখিয়া আপন আবাসস্থল অভিমুখে ক্রমাগত গমন করিতে লাগিলেন। শতদ্রুর কূল হইতে ৫৫ ক্রোশ পরিমিত পথ অতিক্রান্ত হইলে সহসা পদতল হইতে ঘনকৃষ্ণ মেঘমালা অপসৃত হইল ও সেই তুষার বিজড়িত পর্বতবক্ষে শিবভূমি হইতে নির্গত ধারাসু নদীর স্বর্ণবর্ণ ধারাটি দৃষ্টিগোচর হইল। মহেশ্বরের পঞ্চাঙ্গুলি সদৃশ্য ৫টি অভ্রভেদী গিরিশৃঙ্গকে আলিঙ্গন করিয়া সেই তটিনী আপন পথে গমন করিতেছিল। সেই দিকে ইঙ্গিত করিয়া অমরলতা দেবাদিদেবকে কহিলেন, হে মহেশ, এই শান্তিময় স্থলে আমার বাস নির্দেশ করিয়া দিন। লতার এই রূপ অনুরোধ শ্রবণে মহাদেব তৎক্ষণাৎ সেই পঞ্চপর্বতের মধ্যে মধ্যমাঙ্গুলি সদৃশ্য সর্বোচ্চ গিরিশিখরটির গাত্রে অলিন্দ সদৃশ এক সুপ্রশস্ত প্রস্তরসজ্জার পাশে আপন ত্রিশূলাঙ্গ স্থাপন করিয়া মুহূর্ত মধ্যে মায়া বলে এক গুহার সৃজন করিয়া লতাকে তন্মধ্যে রক্ষা করিলেন ও কলিযুগের সমাপ্তি অবধি এই স্থলেই আপনাকে গুপ্ত রাখিবে এইরূপ আদেশ দান করিয়া সহসা অদৃশ্য হইলেন। বোঝা গেল সহজে অমরলতার খোঁজ পাওয়া যাবে না। দাঁত ভাঙা ভাষায় প্রাচীন ভারতের ভূগোলের সব রেফারেন্স টানা সেই সন্ধান সূত্রের রহস্যভেদ করতে ন্যাশনাল লাইব্রেরির দ্বারস্থ হতে হলো। সময় লাগলো প্রায় সপ্তাহ দুয়েক। তবে সূত্র যা মিলল তা উৎসাহদায়ক হলেও কিছুটা ভয় ধরানো বটে। জানা গেল মহাদেব মোটামুটি গুজরাট থেকে রওনা হয়ে রাজস্থান, পাঞ্জাব আর কাশ্মীর পেরিয়ে লাদাখে, তারপর সেখান থেকে তিব্বতে গিয়ে ঢুকেছিলেন। তিব্বতকেই সে যুগে বলতো কিম পুরুষখণ্ড। সেখানে ঢুকে মহাদেবের নিজের বাড়ি মানে কৈলাস পাহাড়ে যাবার পথে ধারাসু নদী খুঁজে বার করতে হবে। এই নদীর ধারে হাতের 5টা আঙুলের মতো 5টা পাহাড়চূড়ো থাকার কথা। এদের 5 জনের মধ্যে সবচেয়ে লম্বাটার মাথায় চাপলে পরে অমরলতা খোঁজ মিলতে পারে। তাও যদি তালপাতার পুঁথির গল্পের মধ্যে কিছু সত্যি কথা থাকে, আর এত বছর পরে সেই আদিম লতার কোনো বংশধর আজও সেখানে থেকে গিয়ে থাকে তবেই। দেখে শুনে একবার ভাবলাম, ধুত্তর, ভালোই তো আছি, বেশ খাচ্ছি দাচ্ছি, চেম্বারে যাচ্ছি, বিয়ের সম্বন্ধও আসতে শুরু হয়েছে একটা দুটো। এমন অবস্থায় আবার ওই বুনো হাঁসের পেছনে ছোটা। কিন্তু ওই 6 মাসে লাখপতি হবার লোভটাই কাল হলো আমার। তার ওপর প্রথমে অনাদি কবিরাজ আর তারপর আথুরি মশায়ের চেলাগিরি করে বনে পাহাড়ে ঘুরতে ঘুরতে অ্যাডভেঞ্চারের একটা ঝোঁক তদ্দিনে চেপে বসেছিল মাথায়। এবারে সুযোগ পেয়ে সেটা আবার মাথা চাড়া দিয়ে উঠল। সার্ভে অফিসে খোঁজ খবর করে ধারাসু নামে একটি নদীরও খবর পেয়ে গেছি ততদিনে। তবে কৈলাস পাহাড় থেকে বয়ে এসে শতদ্রুতে মেশা অবধি সে নদী অনেকটা পথই পেরিয়েছে। তার ধারে যেখানে সেখানে আঙুল পাহাড়ের খোঁজ করতে যাওয়াটা খড়ের গাদায় ছুঁচ খুঁজতে যাওয়ারই সামিল হবে। কাজেই ঠিক করলাম শতদ্রু আর ধারাসুর সঙ্গম থেকে রওনা করে ধারাসুর ধার ধরে ধরে কৈলাস পাহাড়ের দিকে এগোব। পুঁথির কথা অনুযায়ী শতদ্রুর তীর থেকে আঙুল পাহাড়ের এরিয়াল ডিস্টেন্স 25 ক্রোশ বা 50 মাইল। হাঁটা পথে পাহাড়ি এলাকায় সেটা বেড়ে গিয়ে বড়জোর 150-200 মাইলে দাঁড়াবে। পাঁজিতে একটা মহেন্দ্র খন্টন দেখে র্যাকসাকে মালপত্র গুছিয়ে নিয়ে অগস্ট মাসের শেষাশেষি একদিন রওনা হয়ে পড়লাম। বৌদি জিজ্ঞেস করতে বলেছিলাম, ওই সিমলা পাহাড়ে যাচ্ছি। কথাটা মিথ্যে ছিল না। গন্তব্যের প্রথম স্টপ সিমলা পাহাড়ই বটে। সেখান থেকে লাদাখ হয়ে তিব্বতে গিয়ে ঢুকতে হবে। তারপর কোন রুটে এগোবো সেটা বাড়িতে বসে বোঝা যাবে না। লাদাখ পৌঁছে খোঁজখবর নিতে হবে। তোরা এখন যেমন ঘরে বসে ট্যুরিজমের অফিসে ফোন করেই সব দেশের সব খবর জুটিয়ে ফেলিস, সে সময় তেমন সুযোগ ছিল না।
সিমলা থেকে কিন্নর কৈলাস হয়ে উত্তর পূব মুখও চলেছিলাম। ঝাব্বু মানে তিব্বতী গরুর পিঠে চড়ে দিন 15 চড়াই উতরাই পেরিয়েই কুমাইল্লা পাস। সিমলা পৌঁছে শুরুটা খুব একটা সুবিধের হয়নি, হবার কথাও ছিল না। প্রথমত যে এলাকায় চলেছি সেই এলাকায় যাবার জন্য গাইড বা কুলি মেলে না। ওখানকার লোকজনের বক্তব্য, পাহাড়ের ওই এলাকায় কেউ কখনো যায় না, ওর রাস্তাঘাট তারা চেনে না। অজানা এলাকায় পা দিয়ে বেঘরে প্রাণটা কে হারাতে চায়? তাই আবার পুলিশের উৎপাত। সাধারণত কম বয়সী বাঙালি দেখলে তাদের সন্দেহ হয় সে নিশ্চয়ই স্বদেশী, সরকারের অফিসে বোমাবাজি করতে এসেছে। কাজেই মাঝে মধ্যেই আমায় পথে ঘাটে ধরে তাদের জিজ্ঞাসাবাদ চলে। শেষমেশ 3-4 দিন যেতে ধূর্ত যা থাকে কপালে বলে শহর ছেড়ে পাহাড়ের পথে বেরিয়ে পড়লাম। দিন 4 পায়ে হেঁটে এগিয়ে যখন হা ক্লান্ত হয়ে ভাবতে শুরু করেছি এবার ক্ষমা দিয়ে ফিরে যাওয়া যাক, ঠিক তখন পথের মাঝে এক বুগিয়ালে সাক্ষাৎ দেবদূতের মতো আহমেদ রাফি সাহেবের সঙ্গে দেখা। ন্যাড়া পাহাড় আর বেঁটে পাইনের ঝোপঝাড়ের মধ্যে এই বুগিয়ালগুলো সবুজ কার্পেটের মতো ছড়িয়ে থাকে। আহমেদ রাফি সেইখানে তার ভেড়ার পাল নিয়ে চড়াতে এসেছিলেন। লম্বা চওড়া বীর পুরুষ মার্কা চেহারা, বাঘের মতো 4টি কুকুর সর্বক্ষণের সঙ্গী, সঙ্গে 2 রাইফেল, গলায় বুলেটের মালা। নির্জন পাহাড়ে নেকড়ে আর ডাকাত দুয়েরই উপদ্রব হয়, তাই বন্দুকের বন্দোবস্ত। আমার পরিকল্পনাটার কথা শুনে উঠে পিঠে এমন এক বজ্র চাপড় লাগালেন যে দম বন্ধ হবার জোগাড়। তারপর আমায় জড়িয়ে ধরে হা হা করে হেসে বললেন, সাবাস নওজওয়ান, সাবাস, এই না হলে অ্যাডভেঞ্চার। এরপর আমার পুরো পরিকল্পনাটা খুঁটিয়ে খুঁটিয়ে শুনেছিলেন রাফি সাহেব। এলাকাটায় তিনি নিজে কখনো যাননি, তবে সেখানকার প্রকৃতির ব্যাপারে ভালো একটা আন্দাজ তাঁর ছিল। মূল্যবান কিছু টিপস দিলেন, আর সেই সঙ্গে সেখান থেকে রওনা হওয়ার সময় 2খানা মূল্যবান উপহারও। মালপত্র বইবার জন্য সঙ্গে তাঁর 2খানা ঝাব্বু ছিল। এই তিব্বতী গরুরা হাই অল্টিটিউডে পরিবহনের বিশ্বস্ত সঙ্গী, ঠান্ডা মেজাজ, পরিশ্রমী। অতি উচ্চতায় গজানো সামান্য ঘাস বা মস দিয়ে দিব্যি পেট ভরাতে ওস্তাদ। আমায় সেই 1খানা ঝাব্বু ধার দিলেন রাফি সাহেব। কথা রইল, যেখানে পৌঁছে আর তার যাবার উপায় থাকবে না সেখানে তাকে ছেড়ে দিলেই হবে। পথ খুঁজে ঘরে ফেরবার দক্ষতায় এই ঝাব্বু অদ্বিতীয়। তবে দ্বিতীয় উপহারটা তিনি আমায় পাকাপাকিই দান করেছিলেন। সে হলো স্প্রিংফিল্ডের একটা মডেল 1903 হান্টিং রাইফেল আর গোটা 50 বুলেট। 2টো উপহারই আমি কৃতজ্ঞ চিত্তে গ্রহণ করেছিলাম। কেমন করে এর প্রতিদান দেব প্রশ্ন করায় রাফি সাহেব ফের একবার একগাল হেসে বলেছিলেন, कामयाब होके आओ बेटा, कामयाब होके आओ, आपकी कामयाबी ही मेरी उधारी का वसीलत होगा। এমন দিলদার মানুষ জীবনে গুটি কয়েক বেশি দেখলাম না রে, বাংলায় তো নয়। যাকে আসল কথায় ফিরে আসি। সার্ভে অফ ইন্ডিয়ার ম্যাপে দেখেছিলাম এই কুমাইল্লা পাসের কাছাকাছি শতদ্রু আর ধারাসুর সঙ্গম স্থল, কিন্তু ম্যাপের নিষ্প্রাণ ছবিতে 2টো দাগের মিলে যাওয়া আর কুমাইল্লা পাসের মাথায় ঘন কালচে নীল আকাশের গা ঘেঁষে দাঁড়িয়ে পায়ের অনেক নিচে 2টো পাহাড়ি নদীর মুখোমুখি সংঘর্ষ দেখার মধ্যে তফাৎ যে আছে তা মানতেই হবে। অনেক ওপর থেকে গুম গুম শব্দ শুনে গাটা কেমন শিরশির করে উঠেছিল একবার। বাইনোকিউলার দিয়ে ধারাসুর স্রোতকে অনুসরণ করবার চেষ্টা করলাম, কিন্তু কিচ্ছু লাভ হলো না। মেঘ, কুয়াশা আর অজানা পর্বত শ্রেণীর যে আবছায়া থেকে বার হয়ে এসেছে ধারাসু, সেই সব কিছুর ভেতরে দূরবীনে চোখ চলে না। আমার খাবার জল তখন প্রায় শেষ, ঝাব্বুটাও জল পায়নি 2 দিন। তা এবারে দেখি অত উঁচু থেকেও সে জলের গন্ধ পেয়েছে ঠিক। নাক তুলে একবার বাতাস শুঁকল।
তারপর এবড়ো খেবড়ো পাথরের গায়ে পা রাখবার জায়গা খুঁজে খুঁজে সাবধানে নেমে চলল নিচের দিকে। সামান্য ইতস্তত করে তারপর তার পেছন পেছন আমিও সেদিকে পা বাড়ালাম। নিচে নেমে শতদ্রু পার হয়ে ধারাসুর কাছে পৌঁছতে পৌঁছতে দুপুর গড়িয়ে বিকেল। শীতল মরু অঞ্চলের কাছাকাছি এলাকায় পাহাড়ি নদী পেরোনো এক বিচিত্র অভিজ্ঞতা। তীব্র স্রোতের ধাক্কা সামলে জলের তলায় পা রাখবার পাথর খুঁজে খুঁজে ঝাব্বু সামনে এগোয়। মাঝে মাঝে জল উঠে যায় পেট ছাপিয়ে। সেই সময়টা আমার পা থেকে কোমর অবধি ডুবে থাকছিল কনকনে ঠান্ডা বরফ গলা জলে, আর মাথা থেকে কোমর অবধি ঝলসে যাচ্ছিল শীতল মরুর তীব্র রোদের তাপে। ওপরে পৌঁছে জলটল খেয়ে চাঙ্গা হয়ে সবে ধারাসুর ধারে একটু পা ছড়িয়ে বসেছি, এমন সময় একটা হালকা হাওয়া উঠল। ভারী আরাম লাগছিল বটে, কিন্তু সাবধান হলাম। অনেক দূরে দূরবীনের দৃষ্টিসীমারও প্রায় শেষ প্রান্তে পাহাড়ের পেছন থেকে কালো মেঘ উঠে আসছে। ঝড় আসবে, ওই মৃদু হাওয়াই তার নিশ্চিত ইঙ্গিত। ঝাব্বুর পিঠ থেকে মালপত্র নামিয়ে নিয়ে সামনের পা দুটো বেঁধে আগেই তাকে ছেড়ে দিয়েছিলাম। ও ঠিক নিজের ব্যবস্থা করে নেবে। এরা এখানকার আবহাওয়ার সঙ্গে জুঝবার রীতিনীতি জানে। পাহাড়ের গায়ে একটু উঁচুতে ভি আকারের একটা ফাঁক দেখা যাচ্ছিল। তার ভেতর বেয়ে উঠে চামড়ার তৈরি ছোট্ট তাঁবুটা খাটিয়ে নিলাম। গোটা কয়েক ভারী পাথরের চাঙড় খুঁজে এনে তার চারটে কোণে চাপান দিয়ে ঢুকে পড়লাম ভেতরে। ভাজা জবের গুঁড়ো দিয়ে তৈরি সাম্পার সঙ্গে মাখন আর শুটকি মাংস মিশিয়ে জলে ফুটিয়ে থুকপা রাঁধছি যখন, বাইরে ততক্ষণে আলো আকাশ সব মুছে গিয়ে পাহাড়ে ঝড় উঠেছে। পাহাড়ের ফাঁক দিয়ে ধেয়ে আসা তীব্র বাতাসের ধাক্কায় খেপে উঠেছে শতদ্রু আর ধারাসু। আকাশ চিড়ে দিচ্ছে মুহুর্মুহু নীলচে বিদ্যুতের আঁকাবাঁকা ঝিপ। সঠিক জায়গায় তাঁবু ফেলবার ফলে পঞ্চভূতের সেই প্রলয়কাণ্ডের মধ্যেও গায়ে আঁচড়টিও লাগলো না আমার। তাঁবুর গায়ের ছোট্ট একটা ফুটোতে চোখ লাগিয়ে দু চোখ ভরে দেখলাম পাহাড়ি ঝড়ের তাণ্ডব লীলা। সকালে উঠে দেখি কোথায় কি, সূর্যের আলোয় চিকমিক করতে করতে দিব্যি গলাগলি করে বয়ে যাচ্ছে শতদ্রু আর ধারাসু। মাথার উপর ফটফট করছে নীল আকাশ। তার গায়ে যত দূর চোখ যায় সারি সারি বরফে ঢাকা শৃঙ্গ। দূরের চূড়াগুলো অবশ্য বেশিক্ষণ দেখা গেল না, মেঘ এসে ঢেকে দিয়ে গেল। বেলা 10টা নাগাদ শুকনো মাংস আর বিস্কুট দিয়ে জল খাবার সেরে ঝাব্বুর পিঠে পোঁটলা পুঁটলি চাপিয়ে পায়ে হেঁটে রওনা হলাম। শতদ্রু পড়ে রইল পেছনে। এবার ধারাসুর উজানে কৈলাস পাহাড়ের দিকে পথ। জলের পাত্রগুলো সব খালি করে দিয়েছি। নদীর ধার ধরে ধরেই চলবো যখন, শুধু শুধু জল বয়ে আর কি হবে। পিঠের ওজন কম হওয়ায় ঝাব্বু বেশ খুশি। খুটখুট করে হাঁটে আর মাঝে মাঝে একটা দুটো ঘাসের শীষ ছেড়ে মুখে দিয়ে আরামে চিবোয়। ধীরে সুস্থে এগোচ্ছিলাম আমরা। দিনমনে পথ চলি, তারপর রাতে একটু নিরাপদ জায়গা খুঁজে নিয়ে তাঁবু খাটাই। তুষার চিতা চেনের উপদ্রবের ভয় আছে এই অঞ্চলে। তার হিংস্র আক্রমণের সামনে ঝাব্বু নিরাপদ নয়। অতএব বন্দুক মাথার পাশে রেখে সাবধানে রাত কাটাতে হয়। ঝাব্বুকে বেঁধে রাখি কাছাকাছি। একদিন সকালে একটা ঘুড়াল মেরেছিলাম বন্দুকের নাগালের মধ্যে পেয়ে। ছোট চেহারার হরিণ, সঙ্গে নুন ছিল। আশপাশে জঙ্গল থেকে খুঁজে খুঁজে কটা বুনো পেঁয়াজ তুলে আনলাম। এখানকার মানুষজন একে জিম্বু বলে। রোজ রোজ কেবল শুটকি মাংস, বিস্কুট আর সাম্পা খেয়ে কাহিল হয়ে যাওয়া জিভে সেই নুন মাখানো ঝলসানো মাংস আর জিম্বু যেন সাক্ষাৎ অমৃত। খাওয়া দাওয়া সেরে বাকি মাংসটার ছালটাল ছাড়িয়ে একটা বিরাট পুঁটলি বানিয়ে ঝাব্বুর পিঠে চাপিয়ে ফের রওনা হলাম। বিকেলে একটা ছোট্ট গ্রামের নাগাল পেতে
তাজা মাংসের পুঁটির বদলে 8 বস্তা সাম্পা, খানিকটা নুন আর কয়েক মুঠো শুকনো অ্যাপ্রিকট জুটে গেল দিব্যি। উচ্চতা ক্রমেই বাড়ছিল, আর ধীরে ধীরে তার ছাপ পড়ছিল আশেপাশে প্রকৃতির ওপর। বড় গাছপালার জায়গা ক্রমশ দখল করে নিচ্ছিল বেঁটে জাতের দেবদারু, পেমা আর লাল ছালওয়ালা উম্ব গাছের বন। তারপর একসময় তাদেরও রাজত্ব শেষ হলো। কালো কালো নিষ্প্রাণ পাথরের গায়ে মাঝে মাঝে চোখে পড়ে একটা দুটো তুরুভার কাঁটা ঝোপ কিংবা ছুরির মতো ধারালো পাতাওয়ালা ঘাসের জমি। এখানে শিকার বিশেষ মেলে না, সঙ্গের খাবারও ফুরিয়ে আসছিল। এই অবস্থায় পরপর 7 দিন যখন কোনো গ্রাম নজরে পড়ল না, আমি বিপদ করলাম। আর বিপদও যেন এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল। 8 দিনের দিন সকালে ঘুম ভাঙল ধুম জ্বর নিয়ে। আগের দিন রাতে আস্তানা গেড়েছিলাম একটা ছোট্ট গুহার মধ্যে। তার মুখটা সহজে বাইরে থেকে বোঝা যায় না। তারপর এই অঞ্চলে কচ্ছিত কোনো মানুষের পা পড়ে। অতএব গুহার ভেতরে পড়ে থাকলে নিশ্চিত মৃত্যু। তার চেয়ে কোনো মতে একবার বাইরে বেরোতে পারলে প্রাণের আশা খানিকটা হলেও থাকবে। বন্দুকটা, কিছু টোটা আর একটা ছোট ওয়াটার স্কিন সঙ্গে নিয়ে ঝাব্বুর পিঠে চড়ে বসলাম। সারা গায়ে অসহ্য ব্যথা। খানিক পরে তার পিঠের ওপর উপুর হয়ে শুয়ে গলাটা 2 হাতে আঁকড়ে ধরে চোখ বুঝলাম। এবারে ওর 2 চোখ যেদিকে যায় নিয়ে যাক। তাঁবু আর বাকি মালপত্র পড়ে রইল গুহার ভেতর। প্রাণে বাঁচলে পরে ওসব ফিরিয়ে নেবার বন্দোবস্ত করা যাবে এখন। বেশ কিছুক্ষণ প্রায় অজ্ঞানের মতো পড়েছিলাম ঝাব্বুর পিঠে। ওর দুলকি চালে হাঁটার দুলুনি আর জ্বর, এই দুয়ে মিলে বেশ একটা ঝিমুনি আসছিল। ঝিমোতে ঝিমোতেই হঠাৎ টের পেলাম সে থেমে গিয়েছে। চোখ খুলে দেখি 2টো শক্তপোক্ত হাত এসে লাগামটা ধরেছে। চমকে উঠে ভালো করে এদিক ওদিক চোখ চালাতে দেখি 4 জন লোক। আমায় তাকাতে দেখে খটমট করে কী সব বলল, কিছুই বুঝলাম না। তাদের একজনের হাতে আবার একটা লম্বা বাঁকানো ছুরি। আমি তাই দেখে চোখ পিটপিট করে জোরে জোরে ওং মণিপদ্মে হুঁ মন্ত্রটা জপ করে ফেললাম বেশ কয়েকবার। তিব্বতে বৌদ্ধদের মধ্যে প্রচণ্ড জনপ্রিয় মন্ত্র ওটা। এমনকি যখন ওরা মাংসের জন্য চমড়ি গাই মারে, তখন নাক মুখ চেপে ধরে সেটা শ্বাস বন্ধ করে দিয়ে কানের কাছে ওই মন্ত্রই জপতে থাকে, যাতে বেচারা চমড়ি পরের জন্মে আর কষ্ট না পায়। তা আমার নৈকস্য বাঙালি উচ্চারণে তিব্বতী মন্ত্র শুনে সে কি হাসি তাদের। তারপর একজন সামনে এগিয়ে এসে ভাঙা ভাঙা হিন্দিতে জিজ্ঞেস করল, তুমি কি ভারত থেকে আসছো? এবারে কথায় কথায় জানা গেল তার নাম আমান। কস্তুরি বেচতে একবার নাকি ভারতে গিয়েছিল। হিন্দিটা তাই একটু আধটু জানে। খানিক ভরসা পেয়ে এবারে কোনো মতে আমার অবস্থাটা তাকে বুঝিয়ে বলে ফের চোখ বুঝলাম। জ্ঞান ফিরল একটা ছোট্ট গুহার মধ্যে। তাকিয়ে দেখি আমান এক কোণে আগুন জ্বালিয়ে কিছু একটা রান্না করছে। আমায় চোখ মেলতে দেখে বলল, তোমার শেকড় সেদ্ধ করে দিচ্ছি, খেয়ে নাও, শরীরটা একেবারে চাঙ্গা হয়ে উঠবে। খানিক পরে একটা পাথরের বাটিতে করে গরম সুরুয়াটা ফুঁ দিয়ে খেলাম কোনো মতে। তার ঝাঁঝালো মশলাদার গন্ধে চোখে জল চলে এলো। অত শীতেও বিনবিন করে ঘাম ঝরল। তারপর চোখ জুড়ে ফের ঘুম নেমে এলো। পরদিন সকালে উঠে দেখি জ্বর একেবারে উধাও, শরীর ঝরঝরে হয়ে গেছে। তোমার কেরামতি আছে বলতে হবে। গ্রামটার নাম কিলবেক। ঠিক গ্রাম বললে ভুল হবে, একটা প্রায় সমতল ঘাস জমির 3 দিকে ঘিরে পাহাড়, আর একদিকে বয়ে যাচ্ছে ধারাসু। পাহাড়ের গায়ে মৌচাকের মতো অজস্র ছোট ছোট গুহা রয়েছে। সেসব গুহা বাড়ি নিয়ে মুসলমান বসতি কিলবেক। সব মিলিয়ে 100 লোক হবে। পুরো গ্রামের পোষা চমড়ি আর ভেড়ার দল চড়ে বেড়ায় সেই ঘাস জমিতে। স্বর্গের মতো সুন্দর জায়গা।
তবে আমার জানালো আর কিছুদিনের মধ্যেই বরফ পড়ে যাবে। তখন গুহাবাড়ি ছেড়ে সবাই মিলে ধারাসুর পার ধরে ধরে নিচে আশ্রয় নেবে, ফিরবে আবার পরের গ্রীষ্মে। ঠিক করলাম দিন কয়েক এই গ্রামে বিশ্রাম নিয়ে আশপাশের খোঁজখবর নিয়ে ফের রওনা হওয়া যাবে। আর এখানেই আমার শিলাতার সঙ্গে আলাপ। খিলবেকে তখন প্রায় 10 দিন কেটেছে, শরীর পুরো ফিট। এই কদিনে ওদের ভাষায় টুকটাক কথাও বলতে শিখে গেছি। আমানকে নিয়ে সেদিন সকালবেলা বেরিয়েছিলাম আমার মালপত্রগুলো উদ্ধার করতে। যেতে আসতে পুরো একটা বেলা পেরোলো। সন্ধ্যের মুখে ফিরে এসে দেখি হই হই কাণ্ড। মাংসের ভাগ নিয়ে এক বাড়ির 2 ভাইতে ঝগড়া লেগে গেছে। ছোট ভাই মাথা গরম করে মাংস কাটা ছুরি চালিয়ে দিয়েছে বড় ভাইয়ের বুকে। সে তো সঙ্গে সঙ্গেই মারা গেছে। তারপর ছোট ভাইকে ধরে আটক করা হয়েছে। রাতে তার শাস্তি হবে। এমন কাজে কি শাস্তি হয় জিজ্ঞেস করতে আমান বলল, হত্যাকারীর একটাই শাস্তি, শিলাতার ছোবল। জিজ্ঞেস করেছিলাম শিলাতা বস্তুটা আবার কি, কিন্তু ওইটুকু বলেই সে তখন মুখে এমন কুলুপ এঁটেছে। তারপর হাজার পিড়াপিড়ি করেও আর কোনো কথা বার করা গেল না তার মুখ থেকে। শুধু বলল, ধৈর্য ধরো, নিজেই দেখবে ক্ষণ রাতে। শিলাতা বস্তুটা যে কি সেটা সঠিক জানা না গেলেও অনুমান করলাম সাপ, বিছে বা ওই জাতীয় বিষাক্ত কিছু একটা হবে। সেদিন সন্ধে হতেই পাহাড়ে চাঁদের আলোর ঢল নামল। দূরে দূরে সাদা বরফ ঢাকা শৃঙ্গগুলো চকচক করছিল। খাওয়া দাওয়া সেরে আমান আর তার আরও কয়েকজন ছোকরা বন্ধুর সঙ্গে বেরিয়ে ময়দানে পৌঁছে দেখি ধারাসুর ধারে একটি খুঁটির সঙ্গে আষ্টে পৃষ্ঠে বেঁধে খুনিকে বসিয়ে রাখা রয়েছে। গ্রাম ঝেঁটিয়ে ছেলে বুড়ো সব ততক্ষণে সেখানে এসে হাজির, মজা দেখবার জন্য। আমি গিয়ে পৌঁছতেই মোড়ল হাত ধরে নিয়ে গিয়ে আমায় তার পাশে বসিয়ে দিল। ভিনদেশি অতিথি হিসেবে স্পেশাল খাতির আর কি। তারপর হাঁক দিয়ে কাউকে কিছু আদেশ দিল। জড়িয়ে মরিয়ে সে যে কি বলল তা ভালো করে বুঝতে না পারলেও ওর মধ্যে বার কয়েক শিলাতা নামটা শুনে বুঝলাম এইবারে অপরাধীর শাস্তি পর্ব শুরু হতে চলেছে। শাস্তিদাতা শিলাতাকে মঞ্চে আনবার বন্দোবস্ত হচ্ছে। সম্ভবত ভিনদেশি অতিথির এসে পৌঁছবার অপেক্ষায় ছিল মোড়ল। আদেশটা দিতেই চারপাশে জড়ো হওয়া লোকজনের মধ্যে একটা গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল। তারা দেখি খানিক ভয়ে ভয়ে অপরাধীকে বেঁধে রাখা খুঁটিটা থেকে খানিক দূরে সরে যাচ্ছে। বিশেষ করে মায়েরা তাদের ছোট ছোট ছেলে মেয়েদের কোলে তুলে নিয়ে অন্যদের পেছনে গিয়ে লুকোচ্ছে। বোঝা যাচ্ছিল এই শিলাতা নামের মহাপ্রভুটিকে এই গ্রামের বাসিন্দারা বেজায় সমীহ করে চলেন। খানিক বাদে দেখি একজন মাঝবয়সী মানুষ তামার তৈরি একটা বড় সড়ো কৌটো দড়ি বেঁধে হাতে ঝুলিয়ে নিয়ে আসছে। বোঝা গেল আজকের বিচার সভায় সে হলো জল্লাদ। খুঁটির সামনে এসে সে কৌটোটা নামাতেই দেখি দড়ি বাঁধা খুনি ভীষণ ভয় পেয়ে গেছে। ছোট ছোট চোখ দুটো যেন ঠেলে বেরিয়ে আসতে চাইছে বাইরে। টানা হ্যাঁচড়া করে দড়ি ছেড়বার চেষ্টাও করলো কয়েকবার, কোনো লাভ হলো না অবশ্য। ঘাসের মোটা দড়ি একটুও টসকালো না। কৌটোটার গায়ে হাওয়া চলাচলের জন্য কয়েকটা ছোট ফুটো ছিল। ফুটোগুলোকে এড়িয়ে ভারী সাবধানে কৌটোটাকে ধরে সেটাকে কাত করে দিল মাটিতে। তারপর তার গায়ে বাঁধা দড়ি দুপাশে 2 টুকরো পাথরের সঙ্গে বেঁধে ছেড়ে দিতে কৌটো মাটির বুকে শক্তপোক্তভাবে বসে গেল। এবারে নিরাপদ দূরত্বে সরে গিয়ে একটা লম্বা লোহার শিক দিয়ে অভ্যস্ত হাতের একটা খোঁচায় কৌটোটার ঢাকনাটা খুলে দিল জল্লাদ। দর্শকের বৃত্তের মধ্যে এখন রইল শুধু দড়ি বাঁধা আসামি আর সেই কৌটোটা। কয়েক সেকেন্ড পর কৌটোটা নড়ে উঠল একবার। তারপর এক ঝলক কালো বিদ্যুতের মতো তার ভিতর থেকে ছিটকে এলো একটা গিরগিটি। 2 বিঘত পরিমাণ লম্বা, গায়ের রং ঘোর কালো, মাথায় 2টো ছোট ছোট শিং, লম্বা লেজটা একটা সরু তার দিয়ে কৌটোর ভেতরে আঁটা। ফলে কৌটো থেকে একটা নির্দিষ্ট দূরত্বের বাইরে সে যেতে পারবে না কিছুতেই। বাইরে বেরিয়েই জিভটা পেছনের 2 পায়ে ভর দিয়ে মাথা উঁচু করে সামনের দিকে দেখল খানিকক্ষণ।
এই তবে শিলাতা। দড়ি বাঁধা লোকটা ছটফট করছিল ভয়ে, আর এই ছটফট করাটাই কাল হলো তার। হঠাৎ সেদিকে ফিরে তাকালো গিরগিটিটা, তারপর এক লাফে গিয়ে পড়ল লোকটার বুকের ওপর। পেছনের পা লেজের ওপর ভর করে শরীরটা পেছন দিকে দুলিয়ে একটা ছোবল বসালো তার বুকের ওপর। লোকটার চিৎকারটা মাঝপথে একটা ঝাঁকুনি দিয়েই থেমে গেল একেবারে। আমার অভিজ্ঞ চোখ বলছিল কামড়াবার সঙ্গে সঙ্গে এর মোটর স্নায়ুগুলো অচল হয়ে গেছে। দেরি না করে এক লাফে নেমে পড়লাম পাথরের থেকে। চিরসঙ্গী গ্লাভস দুটোকে পকেট থেকে বার করে পরে নিয়েছি। মোড়ল হাঁ করে উঠেছিল, কিন্তু আমি ততক্ষণে খুঁটির কাছে পৌঁছে গেছি। শব্দ পেয়ে শিলাতা লোকটার বুকের ওপর থেকে ঘুরে তাকালো আমার দিকে। সবুজ দুটো ঠান্ডা চোখে চেয়ে রইল এক মুহূর্ত, তারপর লেজের উপর ভর দিয়ে লাফ মারল আমার বুক লক্ষ্য করে। আমিও তাই চাইছিলাম। ত্রিলোকাথুরীর শিষ্য আমি, খালি হাতে খড়িস, বকরো ধরে হাতে খড়ি। হাত আর চোখ আমার সেভাবেই তৈরি। এক ছটকায় পকেট থেকে সিল্কের রুমালটা বার করে মেলে ধরলাম বুকের সামনে, আর ঠিক ওর গায়ে এসে ধাক্কা খেতেই রুমালের এপাশ থেকে গ্লাভস পরা হাত দুটো মুঠো করে ঘাড় আর কোমরটা চেপে ধরলাম। এবারে বাছাদন কাপ। দড়ি বাঁধা গেঁয়ো লোককে ছুবলে পেট চালাও। শিক্ষিত বিষ বৈদ্যের পাল্লায় তো আর পড়নি কখনো। গোটা কাজটা সেরে পানিটাকে কৌটোয় ভরতে সময় লেগেছিল 6 সেকেন্ড। এবারে দড়ি বাঁধা লোকটার দিকে ফিরে দেখি কামড়টা খাওয়ার সময় যেভাবে বসেছিল ঠিক সেই ভঙ্গিতেই বসে, মুখটা আধ খোলা, চোখ উল্টে মণি দুটো ভেতরে ঢুকে গেছে। গায়ে হাত দিতেই একটা মূর্তির মতো কাত হয়ে পড়ে গেল, মরে কাঠ হয়ে গেছে। ভয়ানক এই বিষের প্রভাবে শরীরের সমস্ত পেশি নমনীয়তা হারিয়েছে একসঙ্গে। মরবার কারণ সেটাই। এই যেন মরার পর রাইগর মর্টিস সেট ইন করবার জায়গায় রাইগর মর্টিস সেট ইন করে গিয়ে মৃত্যু। মনে মনে ঠিক করে নিলাম এই শিলাতাকে আমার চাই। অমৃতের খোঁজে বেরিয়েছি। খুঁজে পাবো কিনা জানি না, তা যদি নাও পাই সেক্ষেত্রে তার তুলনায় এই ভয়ানক মারণ বিষও নেহাত কম প্রাপ্তি নয়। বিষ শাস্ত্রের নির্ধারিত পদ্ধতিতে কাজে লাগালে এই বিষ থেকেই হয়তোবা কোনো কালরোগের ওষুধ বেরোতে পারে। এরপর কিলবেক গ্রামে আরো 2 দিন ছিলাম। মোড়লকে রাজি করিয়ে শিলাতার দখল পেতে খরচ হয়েছিল ওই 2 দিন। অবশেষে মোড়ল রাজি হলো বটে, তবে বলল অনেক দাম দিতে হবে। গুজরাট অঞ্চল থেকে আসা বেদেদের থেকে একে কিনতে বেশ কিছু গাঁটগচ্ছা গেছে নাকি মোড়লের। সেই অনেক দাম শেষ অবধি রফা হলো 20 রাউন্ড রাইফেলের বুলেট আর আমার সিল্কের রুমালটা দিয়ে। তৃতীয় দিন সকালে হিসেব টিসেব মিটিয়ে কৌটোবন্দি শিলাতাকে ঝাব্বুর পিঠে বাকি মালপত্রের সঙ্গে ঝুলিয়ে নিয়ে কিলবেক ছেড়ে রওনা হলাম। আমানের সঙ্গে বেশ ভাব হয়ে গিয়েছিল এই কদিনে। বিদায় জানাবার জন্য খানিক দূর অবধি সে সঙ্গে এসেছিল। গ্রামের সীমানায় একটা প্রাকৃতিক ট্যানেল আছে, সেটা আদতে দুপাশ খোলা একটা গুহা। তার ভেতর দিয়ে সেই গ্রাম থেকে বাইরের দুনিয়ায় যাতায়াতের পথ। তার মুখে দাঁড়িয়ে বিদায় জানালাম আমানকে। ওর কাছে আমার অনেক কৃতজ্ঞতা। আমার প্রাণ বাঁচিয়েছে। আমার সঞ্চয় থেকে এক খাবলা তামাক তুলে নিয়ে তার জব্বার পকেটে ভরে দিলাম। বিদায়বেলার প্রীতি উপহার। জিনিসটা খাস বিলেতি, প্রিন্স অ্যালবার্ট কোম্পানির। তার যেমন খুশবু তেমন স্বাদ। এহেন উপহারটা পেয়ে আমান ভারী খুশি। এ অঞ্চলে সাধারণ তামাকও দুর্লভ জিনিস। প্রিন্স অ্যালবার্ট তো স্বপ্নের ব্যাপার। তার খানিক গুল্লি পাকিয়ে ঠোঁটের তলায় গুঁজে চুষতে চুষতে সে আশীর্বাদের ভঙ্গিতে হাত তুলে বলল, খাংতিসের ঈশ্বরের তর্জনী তোমার সব বিপদ থেকে রক্ষা করুন। কথাটা শুনে চমকে উঠলাম। তিব্বতীদের ভাষায় খাংতিসে মানে তো কৈলাস পাহাড়।
কৈলাসেশ্বরে তর্জনী, তাহলে কি ভগবানের আঙুল? সেটা আবার কি বস্তু? সে হেসে পূব দিকে আঙুল তুলে বলল, ওই যে, ওই দেখো। ঘুরে দেখি দিগন্তের কাছে মেঘের ফাঁক দিয়ে উদ্যত তর্জনীর মতো একটা খাড়াই পাহাড় উঠে গেছে আকাশ ফুটো করে। তার খানিক সামনে অপেক্ষাকৃত ছোট একটা পাহাড় দাঁড়িয়ে আছে, তর্জনীর আগে বুড়ো আঙুলটির মতো। ধারাসুর জলধারা ওই দিক থেকেই বয়ে আসছিল। আর মধ্যমা? সেটা আবার কি? না, কিছু না। আচ্ছা আমন, তোমার ওই তর্জনী পাহাড়ের পেছনে কোন পাহাড় আছে? জানি না। ও পাহাড়ের পেছনে সবসময় মেঘ, ওখানে মানুষ যায় না। এবারে যাবে। মনে মনে এই কথা বলে রওনা হলাম। এবার চলেছি আমরা তিনজন, আমি, ঝাব্বু আর শিলাতা। দুরারোহ দুর্লঙ্ঘ তর্জনী পাহাড় পথ জুড়ে এমনভাবে দাঁড়িয়ে আছে যে তাকে না টপকে তার পিছন দিকে পৌঁছানো যাবে না। তবে আমি দৃঢ় নিশ্চিত ছিলাম, বৃদ্ধাঙ্গুষ্ঠ আর তর্জনীর দেখা যখন একবার মিলেছে ধারাসুর ধারে, মধ্যমার দেখাও মিলবেই তাদের পেছনে। সেই আশাতেই বুক বেঁধে পথ চলি। কিলবেগ থেকে রওনা হবার 10 দিনের মাথায় এই তর্জনী পাহাড়ের গোড়ায় এসে পৌঁছেছিলাম। এখানে এসে সে পাহাড়ের খাড়াই ঢাল দেখেই বুঝে গিয়েছিলাম এই পাহাড়ে চড়া ঝাব্বুর কাজ নয়। মাঝে মাঝে খাড়াই পৌঁছে যায় 70-75 ডিগ্রিতে। আমার অবশ্য তাতে অসুবিধে ছিল না বিশেষ। কৈশোরেই রক ক্লাইম্বিংয়ের কোর্স করেছিলাম, আর তারপর আথুরি মশাইয়ের চ্যারাগিরি করতে গিয়ে নিতান্ত প্রাণের দায়ী ও বিদ্যেকে আরো ভালো করে রপ্ত করতে হয়েছে। সঙ্গের ঝোলায় তার জন্য দরকারি যন্ত্রপাতিও নিয়ে এসেছে একেবারে। অতএব পাহাড় বাইতে শুরু করবার আগেই মানে মানে ঝাব্বুকে বিদায় করেছি। আহ, অনেক সেবা করেছে বেচারা, এবার বাড়ি ফিরে যাক। শিলাতার সঙ্গেও বেশ ভাব হয়ে গেছে আমার এ কদিনে। কুচকুচে কালো বলে ওর নাম রেখেছি আবলুস। নিচের পাটির দুটো ফাঁপা তীক্ষ্ণ বাঁকানো দাঁতের গোড়ায় ওর বিষের থলি। সপ্তাহে 2 দিন হাঁ করিয়ে বিষ গেলেনি একটা কাঁচের শিশিতে। সর্ষের তেলের রঙের প্রায় আধ শিশি বিষ জমেছে তাতে। এখন কামড়ে দিলেও কিছু হবে না, তবে আমাকে কামড়াবার চেষ্টাও করে না আর। বুদ্ধিমান জীব। মাঝে মাঝে আমার হাত থেকে খাবারও নিচ্ছে এগিয়ে এসে। একদিন সাহস করে লেজের তারটা খুলে দিলাম। লেজটা দুবার এদিক ওদিক নাড়িয়ে পেছনের পায়ে ভর করে উঠে দাঁড়ালো সে। তারপর ক্রিচ করে দীর্ঘ একটা ডাক দিয়ে 2 লাফে ছিটকে গেল খানিক দূরে বরফের ঢালে। সাদা বরফের ওপর হিলহিলে কালো শরীরটা পিছলে গেল চোখের নিমেষে। ভাবলাম বুঝি চিরকালের মতো হারালাম জীবটাকে, কিন্তু আফসোসটা পুরোপুরি শেষ করবার আগেই দেখি আবলুস ফিরে এসেছে। এসেই মুখে করে নিয়ে আসা আধমরা একটা ইঁদুর আমার সামনে নামিয়ে রাখল সে। বন্ধুর জন্য উপহার নিয়ে এসেছে। ইঁদুরটা হাতে তুলে নিতে একটা লাফ মেরে সে উঠে বসলো আমার কাঁধে। বুঝলাম শেকল বেঁধে কৌটোয় পুরে রাখবার প্রয়োজন ফুরিয়েছে আবলুসের। পৃথিবীর সবচেয়ে শক্ত বাঁধনে বাঁধা পড়েছে সে, ভালোবাসার বাঁধন। অতএব ভারী তামার কৌটোটা এবার ছুঁড়ে ফেলে দিলাম দূরে। ওঠার কাজ ফুরিয়েছে। অনেক হালকা হয়ে আবার যাত্রা শুরু হলো আমাদের। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 18,000 ফিট উচ্চতায় নানা বিপত্তি এড়িয়ে তর্জনী পাহাড়ের উদ্যত শাসন পেরোতে সময় লেগেছিল প্রায় 2 সপ্তাহ। এই বরফের রাজত্বে জলের অভাব নেই বটে, তবে উচ্চতা আরো বেড়ে উঠতে খাবারের রসদ ফুরিয়ে আসছিল ক্রমশই। এখানে চিরতুষারের রাজত্ব। কালচে হয়ে ওঠা পার্মাফ্রস্টের গভীরে এখানে থুমার কন্দ মেলে। মানুষের খাবার বলতে এক ওই থুমাই সম্বল এখানে, তবে অনভ্যস্ত চোখে তা খুঁজে বার করা কঠিন। অতএব থুমা সংগ্রহের জন্য একটা পুরনো তিব্বতী কায়দার শরণ নিতে হয়েছে। তার জন্য আবলুসকে একটু ট্রেনিং দিতে হয়েছে অবশ্য।
তবে খুব তাড়াতাড়ি ব্যাপারটাও ধরে নিয়েছে। এ অঞ্চলে লেজবিহীন তিব্বতী তুষার ইঁদুর আবরার বাস। আবরারা তাদের গর্তে থুমার কন্দ জমায়। ইদানিং আমি যখন চড়াই ভাঙি তখন কাঁধের ওপর থেকে চারপাশে সতর্ক নজর রাখে আবলুস। আবরার দেখা মিললেই কাঁধ থেকে নেমে ধেয়ে যায় তার দিকে, কিন্তু সঙ্গে সঙ্গেই ধরে না ফেলে তাড়া করে নিয়ে যায় তার গর্ত অবধি। তারপর সেই গর্ত থেকে আমি লুট করি থুমার ভাঁড়ার। আর বেচারা আবরা তার বউ ছেলে মেয়ে নিয়ে আবলুসের ফলার হয়। দিনের শেষে বরফের বুকে তাঁবু খাটিয়ে প্যানের মধ্যে থুমা আর বরফ মিশিয়ে নুন দিয়ে ফুটিয়ে নিই। খাবারটা বলকারক বটে, তবে একটু একঘেয়ে লাগে। আবরার মাংস একবার খেয়ে দেখেছিলাম, বিশেষ সুবিধের ঠেকেনি। জঘন্য তিতকুটে ছিবড়ে মার্কা জিনিস। ও খাবার আবলুসের পোষালে পোশাক আমার চলবে না। আবলুস অবশ্য ভালোই আছে, চেহারাটা বেশ চকচকে হয়েছে। দিনের শেষে আমি তাঁবু খাটালেই ও অন্ধকারে চড়তে বেরোয়। মাঝে মধ্যে আবার ছোটোখাটো সিভি বা মারমটের বাচ্চা মেরে নিয়ে আসে আমার জন্যে। মারমটের মাংস অখাদ্য বটে, কিন্তু আমি ওর চর্বি বার করে হাতে পায়ে মুখে মেখে নিই। ফ্রস্ট বাইটের মহৌষধ। গেঁটে বাদ নেই আমার, থাকলে তাও কমিয়ে দিত ওই চর্বি। আমার যাত্রা ক্রমশ শেষ হয়ে আসছিল। তর্জনী পাহাড় পেরিয়ে তার উপরে যে পাহাড়টার চূড়াটা প্রায় সবসময় ঘন কুয়াশার আড়ালে ঢুকে থাকে, ক্রমশ তার গা বেয়ে উঠে যাচ্ছিলাম ওপরের দিকে। মধ্যে মধ্যে দড়ি আর বরফ কুঠারার সাহায্য লাগছিল বটে, তবে সেটা সবসময় নয়। সেদিনটা ছিল বৃহস্পতিবার। রাত 2টো নাগাদ পাহাড় ভাঙতে শুরু করেছিলাম। ঘন গভীর কুয়াশায় ছাওয়া এই চত্বরটা। কুয়াশা ভেদ করে চাঁদের আলোর যে হালকা আভা আসছিল, তারই সাহায্যে এগিয়ে চলা। চলতে চলতে অবশেষে ভোর ভোর নাগাদ কুয়াশা ঘেরা অঞ্চলকে পায়ের নিচে ফেলে খোলা হাওয়ায় উঠে এলাম। এই প্রথমবার পাহাড়টার চূড়ো চোখে পড়ল আমার, আর তার চেহারা দেখে কোনো সন্দেহই রইল না। শিবের মধ্যমা হবার যোগ্যতা এর আছে। প্রায় খাড়া একটা চিমনির মতো উঠে গেছে সোজা আকাশের দিকে। বাইনোকুলার দিয়ে দেখলাম, চূড়োর কাছাকাছি চওড়া মতো একটা পাথরের প্ল্যাটফর্ম রয়েছে চূড়াটাকে প্রায় ঘিরে। এই কি তবে পুঁথিতে বলা সেই প্রশস্ত প্রস্তর অলিন্দ? বাংলা মুল্লুকের এক পুঁথিতে দেওয়া বর্ণনা সবার চোখের আড়ালে জীবন্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে তিব্বতের বরফ জমাট ওই পাহাড়ের মাথায়। তবে কি অমরলতার গুহাও সত্যি সত্যিই আছে? উত্তেজনায় গায়ে কাঁটা দিচ্ছিল। আকাশ ফুটো করে উঠে যাওয়া সেই চূড়ার মাথায় তখন প্রথম সূর্যের আলো এসে যেন লাল আগুন লাগিয়ে দিয়েছে বরফের গায়ে। পায়ের নিচে কুয়াশা ভরা এলাকায় তখনও ভোর রাত্রির অন্ধকার। দিন আর রাতের মাঝখানে ভোরের প্রথম আলোয় সেই গিরিশৃঙ্গের পায়ের নিচে দাঁড়িয়ে রইলাম চুপ করে। বরফের পর্বত প্রমাণ সব স্তূপ ওজনহীন তুলোর পাহাড়ের মতন সূক্ষ্ম ভারসাম্য রেখে ঝুলে রয়েছে চারপাশে। সূর্যের আলোয় এই পাহাড়ে চড়বার চেষ্টা করাটা স্বয়ং যমরাজকে নেমন্তন্ন দিয়ে আনার সামিল। বরফের গোড়া আলগা হয়ে থাকে সে সময়। একটা ভুল পায়ের চাপ, বেকায়দা একটা আছাড়, একটা মৃদুতম শব্দ তনুভূত বাতাসকে কাঁপিয়ে তুলবে থরথর করে। তার ধাক্কায় ভারসাম্য হারাবে ঝুলে থাকা বরফের স্তূপেরা। হাজার হাজার টন ওজন নিয়ে হুড়মুড় করে নেমে আসবে প্রাণঘাতী অ্যাভালান্স। তাঁবু খাটাবার জন্য যেটুকু শব্দ উঠবে সেটুকুও করবার সাহস হচ্ছিল না আমার। ধ্যানমগ্ন তুষার রাজ্যের ঘুম ভাঙাবার ঝুঁকি না নিয়ে জমাট বরফের ওপর একটা মোটামুটি সমতল জায়গা দেখে স্লিপিং ব্যাগে ঢুকে শরীর এড়িয়ে দিলাম। প্রায় সঙ্গে সঙ্গেই ক্লান্তিহারা ঘুম এসে জড়িয়ে বসল চোখে। গন্তব্যের শেষ স্টেশনের সামনে পৌঁছে মধ্যমা পর্বতের চূড়ার ছায়ায় শুয়ে
অনেক দিন পরে শান্তিতে ঘুমিয়ে পড়লাম আমি। পাশে অতন্দ্র পলকহীন চোখে জেগে রইল আমার আবলুস। ঘুম ভাঙল যখন সূর্য ততক্ষণে পাটে বসেছে। পূব দিকে সারি সারি বরফ ঢাকা রেঞ্জের ভেতর থেকে থালার মতো চাঁদটা উঠে আসছিল তার নীলচে শীতল আলো ছড়িয়ে। একটা সামান্যতম শব্দও নেই চারিদিকে। জুতোর ফিতে দুটো বেঁধে উঠে দাঁড়ানো। মালপত্র পড়ে রইল নিচে। বেয়ে উঠবার সরঞ্জাম বাদে দু একটা দরকারি জিনিস শুধু গুঁজে নিয়েছি পোশাকের বিভিন্ন পকেটে। দড়ির বোঝাটা কাঁধে নিয়ে উঠে দাঁড়াতে আবলুস এক লাফে কাঁধে এসে বসল। নখওয়ালা পা দিয়ে জামা আঁকড়ে ধরেছে, যাত্রার জন্য তৈরি। খাড়াই বরফের দেওয়ালে একটা গজাল আটকে তার উপর পা তুলে দিলাম। এবার খানিক ওপরে আর একটা গজাল, আর এক ধাপ ওপরে ওঠা, ফুট কয়েক ওপরে আর একটা গজাল, আর একটু উচ্চতা। অত শীতেও গায়ে ঘাম দিচ্ছিল আমার। উঠতে উঠতে পায়ের অনেক নিচে এক টুকরো হলুদ ন্যাকড়ার মতো আমার র্যাকস্যাকটা দেখা গেল কিছুক্ষণ। তারপর রাতের কুয়াশা এসে ঢেকে দিল সেটুকু। যন্ত্রের মতো হাত আর পায়ের এই মিলিত কাজ কতক্ষণ চলেছিল জানি না। একসময় খেয়াল করলাম মাথার উপর ছায়া দিয়ে ছড়িয়ে থাকা সেই অলিন্দটার ঠিক নিচে এসে পৌঁছেছি। পাহাড়ের মূল দেওয়ালের থেকে বাইরের দিকে প্রায় 15 ফুট ছড়িয়ে আছে অলিন্দটা। ওই 15 ফুট অংশ ঘরের সিলিংয়ে বেয়ে যেমন টিকটিকি চলাফেরা করে সেই ভঙ্গিতে পার হতে হবে। অলিন্দটার কথা অবশ্য গোড়া থেকে আমার মাথায় ছিল, সেভাবে তৈরিও হয়ে এসেছিলাম। অতএব দেওয়ালের গায়ে দড়ি আর গজালের ভর নিয়ে দাঁড়িয়ে পকেট থেকে বার করে আনলাম বস্তুটাকে। গরানহাটার শুকুর মিস্ত্রির বানানো যন্ত্র। শুকুর নাম দিয়েছিল প্রেম কণ্টক। স্টেনলেস স্টিলের তৈরি জিনিসটা আসলে বিভিন্ন দিকে বাঁকানো ছোট বড় দাঁতালো কাঁটার একটা তোড়া। তোড়ার গোড়াটা সামান্য ঢিলে করে একত্র বাঁধা থাকে একটা রিংয়ের সঙ্গে। রিংটার সঙ্গে একটা হালকা অথচ শক্ত দড়ি জোড়া আছে। তার শেষ প্রান্তে চামড়ার একটা হ্যান্ড গ্রিপ লাগিয়ে নিয়েছিলাম। খুব কাজের জিনিস এই প্রেমকণ্টক। কোনো বাড়ির ছাদ বা দেওয়াল টেওয়ালের মাথার দিকে চোখ বুজে ছুঁড়লেও খাঁজ টাঁচ কিছু একটা খুঁজে নিয়ে ঠিক আটকে যাবে। যেহেতু অনেকগুলো ছোট বড় কাঁটা, কাজেই একবার আটকালে খুলে আসবার ভয় কম। প্রেমকণ্টকের বিক্রি নর্থ কলকাতায় বেশ ভালোই ছিল শকুরের, এবং বলাই বাহুল্য তার অধিকাংশ খদ্দের ঠিক সোজা রাস্তার মানুষ ছিল না। হ্যান্ড গ্রিপটা ডান হাতের মণিবন্ধে গলিয়ে নিয়ে সর্বশক্তি দিয়ে কাঁটার তোড়াটা ছুঁড়ে দিলাম অলিন্দের সীমানার দিকে। একটা আর্চ হয়ে সেটা তার উপর দিকে উঠে কোথাও একটা আটকে গেল। জোরে জোরে কয়েকটা টান দিয়ে নিশ্চিন্ত হলাম, কাঁটার তোড়া ঠিকঠাকই আটকেছে। এরপর বাকি কাজটা আর ততটা কঠিন ছিল না। আমার পাশে পাথরের দেয়ালের গায়ে একটা গজাল ঠুকে দড়ির এপাশটা তাতে দিতেই দড়ির সাঁকো তৈরি। তাই ধরে চিত হয়ে ঝুলে আস্তে আস্তে পেরিয়ে এলাম 15 ফুট দূরত্ব। চিত হয়ে ঝুলে এগোবার ফলে নিচের অতল শূন্যতার দিকে চোখও পড়ল না। দু হাতে অলিন্দের প্রান্তটা ধরে আস্তে আস্তে সেই পাথরের বারান্দার ওপর উঠে এলাম। বরফের বিস্তীর্ণ চাদরের ওপর নীলচে জ্যোৎস্নার প্রতিফলন হচ্ছে। হামাগুড়ি দিয়ে খানিকটা এগিয়ে গিয়ে সেই বরফের ওপরেই উপুর হয়ে শুয়ে রইলাম বেশ কিছুক্ষণ। শুয়ে শুয়ে টের পাচ্ছিলাম পিঠ থেকে কখন যেন নেমে এসেছে আবলুস। নিঃশব্দে সঞ্চারে ঘুরে বেড়াচ্ছে চারদিক। বেশ কিছুক্ষণ পরে আস্তে আস্তে মুখ তুলে চারিদিকে তাকাতে মনটা খারাপ হয়ে গেল আমার। কোথায় গুহা? ধবধবে সাদা সেই বরফের প্রান্তরের মধ্যে দাঁড়িয়ে যেন আমাকে বিদ্রূপ করে শীতল হাসি হেসে চলেছে মধ্যমার বরফ ঢাকা শৃঙ্গ। আমার আর সহ্য হলো না। সমস্ত সাবধানতা, সমস্ত অভিজ্ঞতাকে নস্যাৎ করে দিয়ে
গলা চিরে বার হয়ে এলো একটা আর্তনাদ। হায় ভগবান, কেন তবে এত কষ্ট করে? বাক্যটা শেষ না করে মাঝপথেই থেমে গেলাম আমি। ভুল করে ফেলেছি, বিরাট ভুল। এই ভুলের একমাত্র শাস্তি মৃত্যু। আমার চিৎকারে অত উচ্চতায় তনুভূত বাতাসে জেগেছে থরথর কম্পন। সেই কাঁপনের অভিঘাতে ঘুম ভেঙেছে নিদ্রিত পাহাড়ের। তবে রুদ্ররোষের মৃদু গুরুগুরু গর্জন জেগে উঠেছিল চারপাশে। প্রায় সঙ্গে সঙ্গে থরথর করে কেঁপে উঠল আমার পায়ের নিচের বরফ। মাথার ওপর থেকে বিপুল ওজনের বরফের স্তূপেরা ভারসাম্য হারিয়ে ভেঙে গুঁড়িয়ে নেমে আসছিল আমাদের দিকে। মুহূর্তে কর্তব্য স্থির করে ফেললাম। চার হাত পায়ে শক্ত বরফের ওপর চাপ দিয়ে পিছিয়ে ছিটকে গেলাম সেই অলিন্দের ওপরে দিয়ে পাহাড়ের দেওয়ালের গায়ে। তারপর আইস অ্যাক্স সজোরে তার বরফের আস্তরে গায়ে বসিয়ে দিয়ে দু হাতে তার হাতল চেপে ধরে মাথা উঁচু করে উবু হয়ে বসে রইলাম দেওয়ালের ধার ঘেঁষে। আবলুসও কিছু একটা আন্দাজ করেছিল। সে তখন চুপচাপ উঠে বসেছে আমার পেটের কাপড় আঁকড়ে। মিনিট 10 পরে আবার আকাশ বাতাস শান্ত হল। মাথার ঠিক ওপরে একটা বিশাল বোল্ডার আঁট হয়ে বসেছিল পাহাড়ের গায়ে। তার কল্যাণে শরীরে বিরাট কোনো ওজন এসে আছড়ে পড়েনি। মাথার ওপর জমা ঝুড়ো বরফের স্তূপ হাত দিয়ে খুঁড়ে খুঁড়ে কিছুক্ষণের মধ্যেই আবার বাইরে বেরিয়ে এলাম দুজনে। সঙ্গে সঙ্গে তীব্র একটা আমিষ গন্ধ এসে ধাক্কা দিল নাকে। কসাইয়ের দোকানের গন্ধের মতো, তবে আরও তীব্র। আবলুসও গন্ধটা পেয়েছিল। হাত ছাড়িয়ে ছুটে যেতে চাইছিল বারবার। ওকে দু হাতে শক্ত করে চেপে ধরে এদিক ওদিক মুখ ঘোরাতেই চোখে পড়ল পাহাড়ের একদিকে কালচে হয়ে আসা প্রাচীন বরফের চাঙড় খসে পড়ে ছোট্ট একটা গুহা মুখ খুলে গেছে। সন্তর্পণে হামাগুড়ি দিয়ে এগিয়ে গেলাম সেদিকে। নিবিড় অন্ধকারে প্রথমে কিছু দেখা যাচ্ছিল না। তারপর আস্তে আস্তে চোখ সয়ে এলো। হালকা সবজেটে একটা আলোর আভাস দেখা গেল খানিকটা ভেতরে। কাঁচা মাংসের গন্ধটা আসছিল ওখান থেকেই। আবলুস আরও উত্তেজিত হয়ে উঠেছিল। একটা হাত ওর গা থেকে সরিয়ে নিয়ে পকেটে ঢোকালাম ফ্ল্যাশ লাইট বার করবার জন্যে। আর ওই এক মুহূর্তের ভুলটার জন্য বিরাট খেসারত দিতে হলো আমাকে। আবলুস যেন এই সুযোগটারই অপেক্ষায় ছিল। একটা আচমকা ধাক্কায় হাতের বাঁধন ছাড়িয়ে ছিটকে গেল সে অন্ধকারের ওই সবজেটে আভার দিকে। ফ্ল্যাশ লাইটের আলোয় অসহায় চোখে দেখলাম একটা পাতাহীন মোটা বেগুনি রঙের লতা তার আগাটা কামড়ে ধরে এক টানে শেকড় শুদ্ধ উপড়ে নিল আবলুস। তারপর মুহূর্তের মধ্যে গোটা লতাটা উধাও হলো তার মুখের ভেতর। ফ্ল্যাশ লাইটের আলোয় তন্ন তন্ন করে খুঁজে দেখলাম গোটা গুহাটা, কিন্তু দ্বিতীয় কোনো লতার চিহ্ন মাত্র দেখা গেল না। হতাশ হয়ে আলোটা নিভিয়ে দিতে অন্ধকার ঝাঁপিয়ে এলো চারিদিক থেকে। একটু বাদে অন্ধকারের মধ্যে কাঁধের ওপর একটা মৃদু চাপ পড়তে বুঝলাম। খিদে মিটিয়ে পরিতৃপ্ত আবলুস ফের এসে তার পরিচিত জায়গাটায় বসেছে। দুঃসহ হতাশায় আর রাগে রিড়ি করে উঠল শরীরটা। কাঁধের উপর থেকে দু হাতে টেনে এনে সজোরে ছুঁড়ে ফেললাম বদমাস গিরগিটিটাকে। গুহার দরজাটার পাশে আছাড় খেয়ে পড়ল আমার আবলুস। তারপর উঠে বসে সবুজ চোখ দুটো ঘুরিয়ে জুলজুল করে চেয়ে রইল আমার দিকে। অন্যায়টা কি করেছে সে সেটা বুঝতে চাইল হয়তো। তারপর নিঃশব্দে বরফের উপর পিছলে পিছলে বাইরের অন্ধকারের মধ্যে হারিয়ে গেল। আমার সর্বাঙ্গ ছাপিয়ে এলো ক্লান্তি আর হতাশা ভুলিয়ে দেওয়া ঘুম। একটা সুদীর্ঘ ঘুমের পর ফের জেগে উঠলাম আমি সেই গুহার মধ্যে। পরে সভ্য জগতে ফেরার পর হিসেব করে দেখেছিলাম
পুরো 4টে দিন রাত কেটে গিয়েছিল আমার সেই গুহার মধ্যে অজ্ঞান অবস্থায়। আস্তে আস্তে উঠে বাইরে বেরিয়ে চারপাশটা ঘুরে দেখলাম একবার। অ্যাভালান্সের ধাক্কায় দড়ির ব্রিজটা অদৃশ্য হয়েছে। ওই সাপোর্টটা ছাড়া এই অলিন্দ পেরিয়ে এক টিকটিকি ছাড়া আর কারণ আমার সাধ্য হবে না। হঠাৎ মনে পড়ে গেল আবলুসের কথা। অকৃতজ্ঞ জীব, আমার এতদিনের সব চেষ্টা ধুলোয় মিশিয়ে দিয়ে নিজের প্রাণটা নিয়ে কোথায় যে চলে গেল। বিকেল হয়ে আসছিল, হাওয়া উঠেছে বাইরে, ঠান্ডার কামড় আছে তাতে। দূরে গিরিশৃঙ্গগুলোর ওপরে যেন মেঘ জমছিল। ফিরে এসে গুহার ভেতরে ঢুকলাম আবার। বরফ ঝড় আসছে, আসুক গে, আমি আর ভয় পাই না। পৃথিবীর ছাদের ওপর স্বয়ং মহাদেবের টং ঘরে বন্দী হয়েছি এসে, পালাবার পথ নেই আর। এবারে উঠুক ব্লিজার্ড, সুতীর্ব ঠান্ডার আঘাতে সর্বনেশে ঘুমের রূপ ধরে নেমে আসুক যন্ত্রণাহীন মৃত্যু। দিনের পর দিন এই বরফ কারাগারে বন্দি থেকে খিদে, তেষ্টায়, ঠান্ডায় তিলে তিলে মরার চেয়ে এই বেশ ভালো। ঝড় উঠল বাইরে। খোলা গুহা মুখ দিয়ে বরফের কুচি মেশা তীব্র ঠান্ডা হাওয়ার ঝাপটা এসে আছড়ে পড়ছিল আমার শরীরে। আস্তে আস্তে তার হিম শীতল দাঁত ঢুকে যাচ্ছিল আমার পুরো পোশাক ভেদ করে একেবারে হাড়ের ভেতর। চোখের পাতা ভারী হয়ে আসছিল আমার। বেশ বুঝতে পারছিলাম এই শেষ। আস্তে গুহার মেঝের উপর এড়িয়ে পড়ে চোখ বুঝলাম আমি। আর ঠিক তখনই ঝড়ের উন্মাদ শব্দকে ছাপিয়ে শুনতে পেলাম সেই শব্দটা, তীক্ষ্ণ একটা ক্রিচ ধ্বনি, যেন লক্ষ ওয়াটের অ্যাম্প্লিফায়ারের মধ্যে দিয়ে সে কাঁপন ধরিয়ে দিল আমার শিরায় শিরায়। চোখ খুলে দেখলাম গুহার খোলা মুখটায় ঘন অন্ধকারের মধ্যে স্পটলাইটের মতো উজ্জ্বল দুটো বড় বড় সবুজ চোখ। ওই দৃষ্টি আমি চিনি, কিন্তু পুরো গ্লাভসে ঢাকা অবাধ্য আঙুলগুলোকে কোনো মতে বসে এনে ফ্ল্যাশ লাইটটা জ্বালালাম গুহার মুখের দিকে তাক করে। সেই আলোয় দেখলাম গুহার খোলা মুখটার অর্ধেক জুড়ে শিংওয়ালা এবড়ো খেবড়ো কালো চামড়ায় ঢাকা একটা জ্বালার মতো বড় মুখ। হঠাৎ অবিকল একটা সরীসৃপের মতো মুখটা তার লম্বা গলায় ভর দিয়ে ঢুকে এলো গুহার ভেতরে। তারপর আমার একেবারে সামনে এসে হাঁ করল সে। তার ধারালো ঝকঝকে দুসারি দাঁতওয়ালা মুখটা হাঁ করে নেমে এলো আমার ওপরে। আমি চোখ বুজে ফেললাম। দাঁতগুলো এসে আস্তে আস্তে চেপে বসছিল আমার বুকে, পিঠে। এইবার একটা মাত্র মৃদু চাপ, ব্যাস। চাপটা কিন্তু আর এলো না। যেন পরম যত্নে আমায় দাঁতের ফাঁকে আঁকড়ে ধরে তুলে নিয়ে গিয়ে গুহার বাইরে মাথা বের করে আনলো জিভটা। দুর্গন্ধ লালা সারা গায়ে মেখে নিয়ে নাড়ি উল্টে আসছিল বটে, কিন্তু সেই সঙ্গে তার মুখের ভেতরকার উষ্ণতায় ঠান্ডার কষ্টটাও আর হচ্ছিল না। অলিন্দটার একদম ধার ঘেঁষে এসে এক মুহূর্তের জন্য স্থির হয়ে দাঁড়ালো সে। আমাকে মুখে ধরেই ইলেকট্রিক বাল্বের মতো সবজেটে আলো ছড়ানোর চোখ দুটো দিয়ে একবার জড়িয়ে করে নিল নিচের দিকটা। তারপর বিরাট একটা লাফে গিয়ে নামলো নিচে পাথরের দেওয়ালের গায়ে। চারটে শক্তিশালী হাত পায়ের ছুরির মতো নখগুলো বরফের গভীরে বিঁধিয়ে দিয়ে অবিকল একটা গিরগিটির মতোই ঝুলে রইল কঠিন চিরতুষারের গায়ে। তারপর সেই খাড়াই উতরাই বেয়ে নিচের দিকে রওনা দিল সে। মেঘে ঢাকা এলাকাটা ছেড়ে নিচে সে এসে পৌঁছতেই ঝড় বৃষ্টি উধাও। এখানে ঝকঝকে চাঁদের আলো চারিদিকে। সেখানে পৌঁছে যেখানে আমার জিনিসপত্র রেখে গিয়েছিলাম সেইখানটাতে আমায় নামিয়ে দিল সে। উঠে বসে দেখি মাথাটা আমার সামনে নামিয়ে ধরে পেছনের পায়ের ওপর ভর দিয়ে চুপটি করে বসে আছে লেট ক্রিটাসিয়াস যুগের সেই দানব গিরগিটি অ্যাপ্লোসোরিড। আমায় নড়াচড়া করতে দেখে
চোখ তুলে একবার চাইল, যেন নীরবে আহ্বান জানালো তার পিঠে সওয়ার হওয়ার জন্যে। ফ্ল্যাশ লাইটের আলোয় দেখলাম ডান চোখের ওপর সেই সাদা দাগটি। আবলুসের কালো শরীরের ওই একরত্তি দাগটাই একমাত্র খোঁজ ছিল। এখন সেটা প্রায় ফুটখানেক লম্বা, বাঁকা চাঁদের মতো চেহারা নিয়েছে। এবারে আমার আর কোনো সন্দেহ রইল না, এটা আমার আবলুস। তার এহানো বদলের রহস্যটাও তখন একটু একটু ধরতে পারছিলাম। আমি আর দেরি করলাম না, এগিয়ে গিয়ে তার গা বেয়ে উঠে চেপে বসলাম তার কাঁধের ওপর। খাড়া চড়াই অংশটা পেরিয়ে এসে একবার মুহূর্তের জন্য থেমে দাঁড়িয়ে দিক ঠিক করে নিল আবলুস। তারপর বড় বড় লাফে সেই বরফ ঢাকা পাহাড়ের ঢাল পেরিয়ে চেনা পথ বেয়ে ছুটে চলল সামনের দিকে। এরপর মাত্র ঘণ্টা কয়েকের মধ্যেই কয়েকদিনের পথ পেরিয়ে এসে পৌঁছে গিয়েছিলাম কিলবেক গ্রামের সেই সুড়ঙ্গের মুখে। তখন ঝাঁ ঝাঁ করছে রাত, ঝকঝকে জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে চারদিক। তারই মধ্যে সেই সুড়ঙ্গের সামনে লেট ক্রিটাসিয়াস যুগের দানব গিরগিটি অ্যাবলোসরিডের পিঠ থেকে নেমে এলো এ যুগের এক ছোট্ট দোপিয়ে মানুষ। আমায় সামনে দেখে আবলুসের সামনের পা দুটো আমার কাঁধের দিকে লাফ দেবার ভঙ্গিতে একবার উঁচু হয়েই আবার নেমে গেল। মনে পড়ে গেল বোধহয় ওর আর কোনোদিনও সেই ছোট্ট আবলুস হয়ে মনিবের পিঠে দোল খেতে পারবে না সে। তার ভাবলেশীন দানব মুখে কোনো অনুভূতির ছাপ পড়ল না। তবু আমার বুকের ভেতরটা কেমন যেন একটু পাক দিয়ে উঠল। দুহাত বাড়িয়ে বিরাট মাথাটাকে যতটুকু পারি জড়িয়ে ধরলাম একবার। সময়ের দুস্তর দূরত্বকে অতিক্রম করে ইতিহাসের দুই প্রান্তের বাসিন্দা দুটি প্রাণীর ভালোবাসার সাক্ষী হয়ে রইল তিব্বত মালভূমির মৌনী পাহাড়েরা। এবার ছাড়াছাড়ির পালা। বেশ বুঝতে পারছিলাম ওকে সঙ্গে করে নিয়ে সভ্য জগতে ফেরা সম্ভব হবে না। ওর অস্তিত্ব জানতে পারলে সারা পৃথিবী ঝাঁপিয়ে পড়বে ওর ওপরে। ওর স্বাধীনতা যাবে, স্বাধীনভাবে বেঁচে থাকবার অধিকার যাবে। হয় তারা ওকে মেরে ফেলবে, আর না হয় কিছু মানুষের ল্যাবরেটরির পরীক্ষার বন্দি পশু হয়ে বেঁচে থাকতে হবে ওকে। আমার মন চাইছিল না আমার আবলুসকে তেমন করে কষ্ট দিতে। আদি মরণ্যচারী জীব সে, সভ্য দুনিয়ার চোখের আড়ালে এই নির্জনে যতদিন নিজের মতো করে বেঁচে থাকতে পারে তাই থাকুক বরং। আবলুসও যেন বুঝতে পেরেছিল আমার মনের কথাটা। বিরাট মাথাটা নামিয়ে আমার দিকে চেয়ে রইল সে এক মুহূর্ত, যেন বিদায় জানালো বন্ধুকে। তারপর মুখ ঘুরিয়ে তত্তর করে নেমে গেল খাড়াই পাহাড়ের ঢাল বেয়ে। মলিন চাঁদের আলোয় তার পাহাড়ের মতো শরীরটা মিলিয়ে গেল অন্য সব পাহাড়ের ছায়ায়। আর আমি এগিয়ে গেলাম সুড়ঙ্গ পথ ধরে মানুষের বসতির দিকে। অমরলতা আমি পাইনি, কিন্তু জীবদেহের ওপর তার অমোঘ প্রভাবের প্রমাণ দেখেছি চোখের সামনে। প্রোটিন সমৃদ্ধ এই লতাটার লোভনীয় গন্ধ ক্ষুধার্ত আবলুসকে পাগল করে তুলেছিল। ছোট্ট জীব সে, খিদে চোটে প্রায় নিজের ওজনের সমপরিমাণ ওই লতাকে সে উদরস্থ করেছিল। আর তারপর কাঁচা অশোধিত লতার রস আবলুসের শরীরের কোষে কোষে ঢুকে জাগিয়ে দিয়েছিল তার সহস্র কোটি বছর ধরে ঘুমন্ত বৃদ্ধির জিনকে। মাত্র কয়েকটা দিনের ব্যবধানেই ছোট্ট দুবিঘত লম্বা একটা জীব ফিরে পেয়েছিল তার কোটি কোটি বছর আগের পূর্বপুরুষের চেহারা। মানুষের ইতিহাসটাকে একবার নতুন করে লিখে ফেলতে পারতাম লতাটা হাতে পেলে। কাকা একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে যাওয়ার তাল করছিলেন। আমিও তৈরি ছিলাম। লাফিয়ে উঠে কাকার কোমর জড়িয়ে ধরে ফের বসিয়ে দিয়ে বললাম, ওটি হচ্ছে না। আবলুসের কি হলো সেটা না বললে কিন্তু কেউ ছাড়বে না। তবে শোনো,
দেশে ফিরে আসবার কিছুদিন বাদে দুষ্প্রাপ্য ফ্রেয়ার ক্যাকটাসের খোঁজে গুজরাটে গিয়েছিলাম একবার। উটের পিঠে চেপে কচ্ছের রানের দুর্গম সব অঞ্চল তোলপাড় করে ফেলেছি। এমন সময় একদিন হঠাৎ ভর দুপুরে দূরবীনে অনেক মাইল দূরে আকাশে এক ঝাঁক শকুন দেখে উট নিয়ে সেখানে পৌঁছে দেখি অতিকা একটা পচা গলা মৃতদেহ পড়ে আছে। আবলুসকে শেষবার যত বড় দেখেছিলাম তার চেয়ে অন্তত 2.5 গুণ বড় হবে। পচে যাওয়া শরীরে চেনা যায় না কিছু, হাড় মাংসের স্তূপ একটা। চিনতে পেরেছিলাম শুধু মাথার উপরে শিং দুটো দেখে। অমরলতার প্রভাবে তার কোষগুলো বাড়তেই শিখেছিল শুধু, কিন্তু বৃদ্ধি থামাতে শেখেনি। তারপর সেই অতিকায় চেহারাটাই কাল হলো তার। পর্বত প্রমাণ সেই শরীরের রক্ত সরবরাহ করতে গিয়ে অবশেষে একদিন হার মানল তার হৃৎপিণ্ড। রানের নোনতা মরুভূমির বুকে শেষ শয্যা নিতে হলো বেচারাকে। আর কোনোদিন ফিরে যায়নি ওখানে। কিন্তু কাকা, আপনি তো আবলুসকে ছেড়ে এসেছিলেন তিব্বতের মালভূমিতে, তাহলে কচ্ছের রানে? কথাটা নিয়ে আমিও অনেক ভেবেছি বুঝলি। শেষমেশ দেখলাম ব্যাপারটা একেবারে অসম্ভব নয়। শিলা তার পূর্বপুরুষের বাস ছিল ওই রান অঞ্চলে। ওই আধামরু এলাকাতে কোটি কোটি বছর ধরে সে বদলাতে বদলাতে দানব থেকে বামন রূপ ধরেছে। ফলে মুক্তি পেয়ে সে যে আবার নিজের পূর্বপুরুষের জায়গাতেই ফের ফিরে আসবে তাতে অস্বাভাবিক কিছু নেই। এই হোমিং ইনস্টিংক্ট জীবজগতে বহু প্রাণীর মধ্যেই দেখা যায়। এরই জোরে দূর দূরান্তরের ঠিকানায় বারংবার ফিরে আসে অজস্র পরিযায়ী পাখি, সরীসৃপ, পতঙ্গেরা। অ্যাবলোসরিডের মধ্যেও সেই প্রবৃত্তি থাকাটাও তাই অস্বাভাবিক কিছু নয়। মানে যে কঙ্কালটা বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন সেটা? ওটা আবলুসের নয়। তার কবরের অক্ষাংশ দ্রাঘিমা আলাদা। আমি ছাড়া আর কেউ তার খোঁজ পাবে না। তাহলে কেমন লাগলো আজকের গল্পটা? আশা করি ভালো লেগেছে। ভালো খারাপ যাই লাগুক নিচে কমেন্ট বক্সে কিন্তু আমাদের জানিয়ে দিও, আর আমাদের সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজকে কাকার ভূমিকায় এবং গল্প পাঠে ছিলেন শঙ্করী প্রসাদ মিত্র। আংশিক গল্প পাঠে এবং আমান চরিত্রে ছিল অনুভব। সমিত চরিত্রটা করেছি না আদার দেন আমি। আর তপন বলেছে ক্যারেক্টারটা শুনলে সেটা করেছে কৌশিক। বৌদির চরিত্রে ছিল দিতিপ্রিয়া এবং আহমদ রাফির চরিত্রে পার্থ। এছাড়াও গল্পে শব্দগ্রহণ এবং আবহ সৃষ্টি করেছে ম্যাক্স ওরফে ইন্দ্রজিৎ। নির্দেশনায় ছিল অনুভব এবং যে পোস্টারটা দেখছো সেটা ডিজাইন করেছে শুভমজিৎ। তাহলে আজকের মতো টাটা। দেখা হচ্ছে সামনের সপ্তাহের শুক্রবার ঠিক রাত 8টায় একটা নতুন গল্প সঙ্গে নিয়ে। ততদিনের মতো বাই, ভালো থেকো, ভয় থেকো।